বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের টপিক 2, রূপান্তর। রূপান্তর এই টপিকটি শুরু করার পূর্বে যে বিষয়টি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা প্রয়োজন তা হচ্ছে আমি টপিক 1 এর ক্লাস 3 তে যা পড়িয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাদেরকে বলছি আমরা? যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি আছে, কোনো একটা ভিত্তি আছে এবং তাদের স্থানীয় মান আছে, সেই সকল সংখ্যাগুলোকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সকল সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি নেই এবং তাদের কোনো স্থানীয় মান নেই তাদেরকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা টপিক 1 এর যতগুলো ক্লাস আছে সেগুলোতে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি রিলেটেড কত রকম ভিত্তি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ধরো কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হতে পারে 3, অথবা হতে পারে 5, অথবা হতে পারে 8, অথবা হতে পারে 10, অথবা 12, অথবা 16, এরকম যে কোনো ভিত্তি হতে পারে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যার এরকম ভিত্তি থাকবে তাদেরকে আমরা পজিশনাল বলছি। তো আজকের যে টপিকটা আমরা আলোচনা করব রূপান্তর, এই রূপান্তর টপিকটা মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নিয়ে। যেহেতু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি নেই সেহেতু এখানে কোনো রূপান্তরও সম্ভব নয়। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির যেহেতু আলাদা আলাদা ভিত্তি আছে তো এক্ষেত্রে রূপান্তর সম্ভব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তা আলাদা আলাদা ভিত্তি থাকলে রূপান্তর আসলে কিভাবে সম্ভব? দেখো, আমরা যখন টপিক 1 এ ক্লাসগুলো করেছি, যারা করনি তারা করে নিবে অবশ্যই। টপিক 1 এ যখন ক্লাসগুলো করেছি তখন আমরা দেখেছি যে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা মানকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে একরকম ভাবে প্রকাশ করেছি, একরকম চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। আবার একই ভ্যালুকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে অন্যরকম চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। যেমন দেখো, 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা 10 এই ভ্যালুটাকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। আবার আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 10 এই ভ্যালুটাকে আমরা এই 10 চিহ্ন দ্বারাই প্রকাশ করেছি। তার মানে একই ভ্যালু একটা সংখ্যা পদ্ধতিতে বা একটা ভিত্তিতে একরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আবার সেম ভ্যালু অন্য একটা সংখ্যা পদ্ধতিতে অন্যরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রূপান্তর মূলত হচ্ছে এইটাই, বা এই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, একটা সংখ্যা পদ্ধতিতে একটা ভ্যালুকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটা নির্ণয় করাই মূলত হচ্ছে আমাদের রূপান্তর পদ্ধতির বা রূপান্তর টপিকের কাজ। তার মানে এখানে আমাকে একটা সংখ্যা দিতে পারে, যেমন ধরো এখানে বলো 20, এটা একটা 4 ভিত্তিক সংখ্যা, বললো এটার 12 ভিত্তিক সংখ্যা কত হবে। ঠিক আছে? তো এরকম প্রশ্ন আমাদের আসবে যে এই চিহ্নটা একটা 4, এটা যে কোনো মান হতে পারে, এই মানের চিহ্নটা হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা হচ্ছে 20, সেম ভ্যালুটা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আশা করি রূপান্তর টপিকে কি পড়ানো হবে বা রূপান্তর টপিকে আমরা কি পড়ছি এটা তোমরা সবাই বুঝে গেছো। তারপরও যদি কারো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। ওকে, এখন কথা হচ্ছে, এই যে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করব, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে রূপান্তর করব, এই রূপান্তর করার আসলে সূত্র কয়টা? ঠিক আছে, এই রূপান্তর করার সূত্র কয়টা? আমাদের এই সমগ্র পৃথিবীতে যত রকম সংখ্যা পদ্ধতি আছে, এই সকল সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করার জন্য আমাদের সূত্র আছে মোটমাট 4টা। আমি 4টা সেগমেন্টে বা 4টা অংশে অ্যাকচুয়ালি ভাগ করেছি। আমাদের বইগুলোতে আসলে এইরকম নাম তোমরা পাবে না, আমি যে নামগুলো দিচ্ছি, কারণ আমাদের বইয়ে দেখা গেছে আমাদের মোটমাট 12টা সূত্র শিখতে হয়, যে এই 12টা সূত্র জানতে পারলে আমরা সব রকম কনভার্সন বা সব রকম রূপান্তর করতে পারবো। এই 12টা সূত্র মনে রাখা আবার আমাদের জন্য একটু কঠিন। সো এই 12টা সূত্রকে আমি অ্যাকচুয়ালি 4টা অংশে ভাগ করেছি, যাতে করে আমাদের সূত্রগুলো মনে রাখা সহজ হয় এবং আমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারি। তো চলো, রূপান্তর করার জন্য যে সকল সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো একটু দেখে আসি। আমি আবারও বলছি, এই নামগুলো তোমরা বইয়ে পাবে না, এটা শুধুমাত্র আমার দেওয়ার নাম এবং তোমাদের এই সূত্রগুলো মনে রাখানোর জন্যই অ্যাকচুয়ালি এই নামগুলো ব্যবহার করা। তোমরা এগুলো নোট করে নেবে এবং দেখবে কি, আমি যখন অঙ্কগুলো করাচ্ছি এই সূত্রগুলোর নাম তোমাদের মনে থাকলে খুব ইজিলি তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে।
তো দেখো, এই পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে, যত রকমের সংখ্যা, হ্যাঁ, সকল রকমের সংখ্যা রূপান্তর করার জন্য একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি 4টা সূত্র রয়েছে। একটা হচ্ছে পাওয়ার সিস্টেম, একটা হচ্ছে ডিভাইড সিস্টেম, আরেকটা হচ্ছে বিট সিস্টেম, আরেকটা হচ্ছে রেয়ার সিস্টেম। এই 4টা সূত্র আমরা কখন কখন অ্যাপ্লাই করব, কোন কোন অঙ্কের জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করব, শুধুমাত্র এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কের প্রায় 60% শেষ। বাকি 40% হচ্ছে শুধু অঙ্কটা করে দেখাইতে হবে। আমাদের এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু কোন অঙ্কটা এসেছে, কোন সূত্র থেকে অঙ্কটা এসেছে এইটা বুঝতে পারাটাই হচ্ছে একটু কঠিন ব্যাপার, এবং সেটা মনে রাখার জন্যই আমি 4টা সূত্রের এই 4 রকম নামের সূত্র ব্যবহার করছি, যাতে খুব ইজিলি আমরা ধরতে পারি যে এটা কোন সূত্রের অঙ্ক এসেছে। ওকে, অঙ্কে আমরা চলে যাওয়ার আগে লাস্ট আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি তো একটু আগে বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নানান রকম ভিত্তি আছে, নানান রকম ভিত্তি, যেমন 3 ভিত্তি, 4 ভিত্তি, 5 ভিত্তি, 8 ভিত্তি, 10 ভিত্তি, 12 ভিত্তি, 16 ভিত্তি, 100 ভিত্তি, এরকম নানান রকম ভিত্তি কিন্তু আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আছে। কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী আসলে এতগুলো ভিত্তি ব্যবহার করা হয় না। সমগ্র পৃথিবীতে শুধুমাত্র 4টা ভিত্তি সবাই ব্যবহার করে, 4টা ভিত্তি সবাই ব্যবহার করে। এই জন্য আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পজিশনাল সংখ্যা পদ্ধতি অ্যাকচুয়ালি কত প্রকার, তখন আমরা আসলে বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, কারণ এই এতগুলো ভিত্তির মধ্যে মাত্র 4টা ভিত্তি সবাই ব্যবহার করে। এই পৃথিবীর সকল দেশই এই 4টা ভিত্তি ব্যবহার করে। এই জন্য আমরা মূলত বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, কিন্তু অ্যাকচুয়ালি আসলে 4 প্রকার না, প্রত্যেকটা ভিত্তি এক একটা পজিশনাল সংখ্যা। কিন্তু যেহেতু এই ভিত্তিগুলোর মধ্যে কয়েকটা ভিত্তি আছে সবাই ব্যবহার করে, এই জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 প্রকার বলি। যেমন 2 ভিত্তি, এটা সবাই ব্যবহার করে। তারপর হচ্ছে 8 ভিত্তি, এটা সবাই ব্যবহার করে। তারপর হচ্ছে 10 ভিত্তি, এটা সবাই ব্যবহার করে। তারপর হচ্ছে 16 ভিত্তি, এটা সবাই ব্যবহার করে। যেহেতু এই ভিত্তিগুলো সবাই ব্যবহার করে, তাই এই ভিত্তিগুলোর একটা আলাদা আলাদা নাম আছে। যেমন 2 ভিত্তি এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতি, আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আমাদের সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো এখন থেকে আমি যদি তোমাদের বলি যে এখানে একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি দেওয়া হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমি মিন করছি। বা আমি যদি বলি যে কোন একটা সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি আমি বললাম, তার মানে হচ্ছে আমি ভিত্তি 8 কে মিন করছি। আমি যদি বলি হেক্সাডেসিমেল সংখ্যা, তার মানে আমি ভিত্তি 16 কে মিন করছি। আমি যদি বাইনারি সংখ্যা বলি, তার মানে আমি 2 ভিত্তিকে মিন করছি। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কিন্তু এটা এটা মানে আমি যে এই 4টা নাম বললাম, এটা বলার সাথে সাথে আবার এটা বোঝা যাবে না যে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত এই 4 প্রকার। এই 3 ভিত্তি, 4 ভিত্তি, 5 ভিত্তি এগুলি মনে হয় পজিশনাল না। অ্যাকচুয়ালি না, এগুলো সবই পজিশনাল সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক সকল ভিত্তি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির। কিন্তু এই 4টা ভিত্তি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করে, পৃথিবীর সবাই এই 4টা ভিত্তি ব্যবহার করে, তাই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা 4 প্রকার বলি। ঠিক আছে? এবং এই 4টা ভিত্তির নামও আলাদা আলাদা। যেমন 2 ভিত্তি হচ্ছে বাইনারি, 8 ভিত্তি হচ্ছে অক্টাল, 10 ভিত্তিক ডেসিমেল, আর 16 ভিত্তিক হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তো তোমাদের যদি এমসিকিউতে আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তোমরা অ্যান্সার করবে 4 প্রকার। কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি অ্যাকচুয়ালি শুধুমাত্র 4 প্রকারে সীমাবদ্ধ নয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো ভিত্তিরই হতে পারে, তবে ওয়ার্ল্ড ওয়াইড সবাই 4টা ব্যবহার করে বিধায় আমরা 4 প্রকার বলে থাকি। ওকে, তো এইবার আসো আমরা এই যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো যে রূপান্তর করব, এই রূপান্তর করার জন্য আমরা যে সূত্রগুলো বলেছি, পাওয়ার সিস্টেম, ডিভাইড সিস্টেম, বিট সিস্টেম, রেয়ার সিস্টেম, এই 4টা সূত্র আমরা কখন কখন কোন সূত্র ব্যবহার করব, চলো সেটা একটু বুঝে আসি। দেখো, এবার আমাদের প্রশ্ন এইভাবে আসবে। একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যার ব্র্যাকেটের পরে বা একটা সংখ্যা এরকম দেওয়া থাকলো, এটা নিচে ছোট করে একটা সংখ্যা লেখা থাকবে।
তারপর হোয়াট চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা লেখা থাকবে। এখানে প্রশ্নটা আগে আমাদের ভালো মতো বুঝতে হবে। এই যে ছোট করে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে এই সংখ্যার ভিত্তি। তার মানে এই যে সংখ্যাটা এটা একটা বাইনারি সংখ্যা, যেহেতু আর বেস হচ্ছে 2, এই বাইনারি সংখ্যাটাকে আমাকে প্রশ্ন করা হয়েছে এটা ডেসিমেলে কত। আমরা আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছি। তো এখানে বলা হচ্ছে এই বাইনারি সংখ্যাটা ডেসিমেলে কত। এখানে বলা হচ্ছে যেহেতু ভিত্তি 10 তার মানে এটা ডেসিমেল সংখ্যা, তার মানে এই ডেসিমেল সংখ্যাটা বাইনারিতে কত, এই অক্টাল সংখ্যাটা বাইনারিতে কত, এই হেক্সাডেসিমেল সংখ্যা অক্টালে কত, এই হেক্সাডেসিমেল সংখ্যা 5 ভিত্তিকে কত। যেহেতু এটার কোনো নাম নাই তাই এটা আমরা 5 ভিত্তিক বলবো, কারণ এটা পপুলার না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় না, কিন্তু তারপরেও কিন্তু এটা পজিশনাল সংখ্যা, এই জন্য এটাতে রূপান্তর করা সম্ভব। ওকে, তো হেক্সাডেসিমেল যেহেতু 16 ভিত্তি এটা নাম আছে, হেক্সাডেসিমেল সংখ্যা 5 ভিত্তিকে কত, 3 ভিত্তিক এই সংখ্যাটা ডেসিমেলে কত, 10 ভিত্তিক এই সংখ্যাটা বা ডেসিমেল এই সংখ্যাটা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত। এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো, এইভাবে আসে। আর নিচে আরো কিছু প্রশ্ন আছে, যেমন 4 ভিত্তিক এই সংখ্যাটা 5 ভিত্তিক এই সংখ্যা পদ্ধতিতে কত। এইভাবে নানানভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন কথা হচ্ছে আমি কোন অঙ্কটার জন্য কোন সূত্রটা ব্যবহার করব, এটা আমরা কিভাবে ডিসাইড করব। তো দেখো, এটা মনে রাখার জন্য সবসময় আমরা এই 4টা সূত্রকে 2টা ভাগে ভাগ করব। চলো আমরা 4টা সূত্র দেখে আসি। এই 4টা সূত্রকে আমরা 2টা ভাগে ভাগ করব। একটি হচ্ছে এই প্রথম 2টা, তারপরে হচ্ছে এই দ্বিতীয় 2টা। এই প্রথম 2টার মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার করব যদি আমাদের প্রশ্নে ভিত্তি হিসাবে 10 থাকে। আর এই 2টা সূত্রের মধ্যে আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করব যদি ভিত্তি হিসাবে 10 না থাকে। যেমন দেখো, আমাদের এইখানে প্রশ্নে এখানে 10 আছে, দেখো আগে অথবা পরে যে কোনো জায়গায় 10 থাকতে পারে, যেমন এখানে 10 আছে, তার মানে এটা প্রথম 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা। আবার দেখবো এখানে 10 আছে, আগে অথবা পরে যে কোনো জায়গায় থাকতে পারে 10, যে কোনো জায়গায় থাকুক, আমরা 10 থাকলে আমাদের প্রশ্নে যদি 10 থাকে তাহলে আমরা প্রথম 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র ধরে নেব। তার মানে এখানে 10 আছে, এটাও প্রথম 2টার মধ্যে যে কোনো একটা, এখানেও 10 আছে, এটা প্রথম 2টার মধ্যে যে কোনো একটা, আবার এখানেও 10 আছে, এটা প্রথম 2টার মধ্যে যে কোনো একটা। 10 থাকলে আমাদের ধরে নিতে হবে অঙ্কটা প্রথম 2টার মধ্যে যে কোনো একটা সূত্র ইউজ হবে। আর যদি 10 না থাকে তখন আমাদের ধরে নিতে হবে এটা লাস্টের 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র হবে। ওকে, তো আমরা তো মোটামুটি একটু ফিল্টার করলাম। এখন হচ্ছে যে যদি 10 থাকে তাহলে তো আমরা জানি প্রথম 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা, কিন্তু এই 2টার মধ্যে এক্স্যাক্টলি কোনটা হবে একটা নির্দিষ্ট অঙ্কের জন্য সেটা কিভাবে বের করব। চলো সেটা বের করার জন্য আমি একটা ছোট্ট ছড়া তৈরি করেছি। এটা হচ্ছে সূত্র মনে রাখার কৌশল। তো চলো এই কৌশলটা তোমরা একটু লিখে নিবে। এটা হচ্ছে আগে ভাগে পরে পাওয়ার, আগে ভাগে পরে পাওয়ার, এই একটা ছোট ছড়া তোমরা মনে রাখলে তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা খুব ইজিলি করতে পারবে। চলো, বা কোন সূত্রটা আমরা ব্যবহার করব খুব ইজিলি তোমরা বের করতে পারবে। দেখো এখানে 10 আছে, 10 আছে, এবং এই ছড়াটা শুধুমাত্র 10 ভিত্তিকের জন্য। 10 থাকলে আমরা এই ছড়াটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখলাম এখানে কোথাও 10 আছে, হ্যাঁ 10 আছে। 10 আগে না পরে? পরে। পরে হলে কি করতে হবে? পরে হলে পাওয়ার, পরে হলে পাওয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম সূত্র। ওকে, এখানে দেখো এখানে 10 আছে, হ্যাঁ 10 আছে। 10 আগে না পরে? আগে। আগে মানে কি? আগে মানে ভাগে, দ্যাট মিন্স এটা আমাদের ডিভাইড সিস্টেম। ওকে, নেক্সট এখন আমরা যাই, এখানে কোথাও 10 আছে? না, এখানে কোথাও 10 নাই। তার মানে এটা বিট অথবা রেয়ার সিস্টেম, এই 2টার মধ্যে যে কোনো একটা হইতে পারে। এখন এই 2টার মধ্যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব সেটা চলো কিভাবে বুঝতে হয় সেটা দেখি। আমি দেখবো এখানে যে বেসগুলো আছে প্রত্যেকটা বেসের নাম আমি বলতে পারি কিনা। আচ্ছা, তাহলে বেসের নাম আমি বলতে পারি নাকি পারি না সেটা আমি কখন চিন্তা করব? যখন কোথাও 10 থাকবে না। তো এখানে কোথাও 10 নাই, তো এই জন্য আমি দেখতেছি প্রত্যেকটা বেসের নাম আমি বলতে পারি কিনা। তো এটার নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর এটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে প্রত্যেকটা বেসের নাম আমি বলতে পারতেছি, তার মানে এইটা হচ্ছে বিট সিস্টেম। আমি যদি প্রত্যেকটা বেসের নাম বলতে পারি তাহলে এটা বিট সিস্টেম হবে। ওকে, তো নেক্সট আবার এখানে দেখি এখানে কোথাও 10 নাই,
যেহেতু 10 নাই তার মানে আমি দেখতে থাকবো এখানে সবার নাম আমি জানি কিনা, প্রত্যেকটা বেজের নাম আমি জানি কিনা। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, দ্যাট মিন্স সবার নাম আমি বলতে পারছি, দ্যাট মিন্স এটা বিট সিস্টেম হবে। নেক্সট আমি যদি পরের দিকে যাই, তো এইখানে দেখো এইখানে কোথাও 10 নাই। ওকে, যেহেতু 10 নাই তার মানে এটা বিট অথবা রেয়ার সিস্টেম হবে। তো এখন দেখি এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা, কিন্তু এটার কোনো নাম নাই। যেমন দেখো এটা 16 ভিত্তিক সংখ্যা এবং এটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল, কিন্তু এটা 5 ভিত্তিক সংখ্যা এবং এটার কোনো নাম নাই। যখন আমি কোনো নাম বলতে পারলাম না তখন এটা হয়ে যাবে রেয়ার সিস্টেম। তো বিট সিস্টেম নাকি রেয়ার সিস্টেম হবে সেটা বাইর করবো আমি কখন, যখন 10 থাকবে না। ওকে, তাহলে নেক্সট এখানে আসি। তো এটা কোন পদ্ধতির হতে পারে দেখি সবাই বলতে পারো কিনা। অনেকেই হয়তো সঠিক ধরতে পেরেছো, আবার অনেকেই হয়তো পারোনি। চলো দেখি। এখানে 3, এই ভিত্তিটা দেখি আমরা সবাই হয়তো অনেকেই হয়তো বলেছি যেটা রেয়ার সিস্টেম হবে। অ্যাকচুয়ালি না, এটা রেয়ার সিস্টেম হবে না। কেন রেয়ার সিস্টেম হবে নাকি বিট সিস্টেম হবে এটা আমরা বের করতে যাই তখন যখন 10 ভিত্তি থাকে না। তো আমাদের এই অঙ্কে কিন্তু 10 আছে, তার মানে 10 আগে না পরে, পরে পরে মানে এটা পাওয়ার সিস্টেম। এটা যাই হোক না কেন মনে রাখতে হবে 10 থাকলে অঙ্কটা হয় তোমার পাওয়ার সিস্টেম হবে, না হয় ডিভাইড সিস্টেম হবে। দ্যাট মিন্স 10 এটা আছে, তো আগে না পরে, পরে পরে মানে পাওয়ার, দ্যাট মিন্স এটা পাওয়ার সিস্টেম। নেক্সট এখানেও দেখো এখানে 10 আছে। ওকে, 10 আছে তার মানে 10 আগে না পরে, এটা দেখতে হবে আগে, আগে মানে ভাগে, দ্যাট মিন্স এটা ডিভাইড সিস্টেম। ওকে, এবার দেখবো এখানে কোথাও 10 আছে কিনা, নাই, এখানে কোথাও 10 নাই, এবং দেখবো প্রত্যেকটা ভিত্তির নাম বলতে পারে কিনা। এটার নাম হচ্ছে 4 ভিত্তিক কিন্তু এটা কোনো নাম নাই, এটা 5 ভিত্তিক সংখ্যা, এটাও কোনো নাম নাই। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের রেয়ার সিস্টেম। আশা করি সবাই বুঝতে পেরেছো কখন কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে পাওয়ার সিস্টেম দিয়ে শুরু করব, আমাদের এই পাওয়ার সিস্টেমের অঙ্কগুলো দিয়ে শুরু করব। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কখন কোন সূত্র আমাদের ব্যবহার করতে হবে, প্রশ্নগুলো কিভাবে আসবে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো যদি কোনো জায়গাটা এখনো অস্পষ্ট থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি আশা করি ইনশাল্লাহ আমি তোমাদের সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবো। সবারই মঙ্গল কামনা করে আজকের মতো আমরা আমাদের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।